হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল দি এইটুইস্টে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল স্ট্রিমের একাদশ শ্রেণীর পাঠ্য ইংরেজি বিষয়ের একটি ভারী সুন্দর কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা দি সলিটারি রিপার পাঠ করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক কবি পরিচয় দিয়ে। প্রথমেই দেখো, 7ই এপ্রিল 1770 সালে ইংল্যান্ডের কাম্বারল্যান্ড প্রদেশের ককারমাউথে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছিলেন। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন প্রকৃতির কবি, তিনি প্রকৃতি প্রেমিক, তিনি প্রকৃতির পূজারী। পরবর্তী পয়েন্ট দেখো, 1789 সালের ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। পরবর্তী পয়েন্ট, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে তিনি রোম্যান্টিক মুভমেন্টের সূত্রপাত করেছিলেন। 1843 থেকে মৃত্যু পর্যন্ত তিনি ইংল্যান্ডের রাজকবি ছিলেন। শেষ পয়েন্ট কবি সম্পর্কে, 23 এপ্রিল 1850 সালে তিনি দেহত্যাগ করেন। এরপর কবির কিছু অসামান্য সৃষ্টি দেখো। প্রথমেই ডেসক্রিপটিভ স্কেচেস, তারপর দ্য প্রেলিউড, তারপর দি এক্সকারশন, তারপর লুসি পোয়েমস, ফাইনালি পোয়েমস ইন 2 ভলিউমস ইত্যাদি। এবার দেখো, দি সলিটারি রিপার এই কবিতাটির সম্পর্কে দু চার কথা শোনা যাক। এই কবিতাটি একটি সুন্দর লিরিক বা গীতি কবিতা। পরবর্তী পয়েন্ট, 1803 সালের সেপ্টেম্বর মাসে স্কটল্যান্ডের বাল্কিডার প্রদেশের স্ট্র্যাদির গ্রামে থাকাকালীন কবি তাঁর বোন ডরথির কথায় অনুপ্রাণিত হয়ে এই সুন্দর কবিতাটি রচনা করেন। 1807 সালে তার পোয়েমস ইন 2 ভলিউমস নামক গ্রন্থে কবিতাটি প্রথম প্রকাশিত হয়। 4 নম্বর পয়েন্ট দেখো, কবিতাটি 4টি স্ট্যান্জায় লেখা, যেগুলির রাইম স্কিম হল এবি এবি সিসি ডিডি, এবং প্রতিটা স্ট্যান্জা ছন্দগতভাবে আয়াম্বিক টেট্রামিটারে লেখা। এবার ছোট্ট করে কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে দেখো। একদা স্কটল্যান্ডের পার্বত্য পথ বেয়ে চলতে চলতে সেখানকার পার্বত্য উপত্যকায় কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এক পাহাড়ি মেয়ের দর্শন পান। সেখানে সে একাই চাষের কাজ করছিল, সে ফসল কাটছিল, বাঁধছিল, সঙ্গে একটি করুণ সুর গুনগুন করে গাইছিল। তার সেই গান শুনে কবি খুব প্রভাবিত হন, আর এই প্রভাবেরই কাব্যিক বহিঃপ্রকাশ এই সুন্দর কবিতাটি। এবার আমরা টেক্সটটি পড়ব, কিন্তু শুরু করব আগে ইন্ট্রোডাকশন অংশ থেকে। বইয়ে দেখো, কবিতাটির ইন্ট্রোডাকশন হিসাবে 2টি প্যারাগ্রাফ দেওয়া আছে। সব থেকে আগে এখান থেকে কিছু ওয়ার্ড নোটস এবং অ্যানোটেশনস দেখা যাক। লক্ষ্য করো, ইন্ট্রোডাকশনের প্যারা 1 থেকে আমরা 6টি ওয়ার্ড নোট নিয়েছি। প্রথমেই পোয়েট লরেট অফ ইংল্যান্ড, তার মানে ইংল্যান্ডের রাজকবি। আনলাইক মানে অসদৃশ। প্রিসিডেড হিম, তার মানে পূর্ববর্তী হওয়া বা তাঁর পূর্বে যারা ছিলেন এরকম। ইন্টারেস্টেড মানে কৌতূহলী হওয়া। ওয়াইজ মানে জ্ঞানী। আর ক্লোজ টু নেচার মানে প্রকৃতির খুব কাছে। এবার ইন্ট্রোডাকশন প্যারা 1 দেখো। William Wordsworth from 1770 to 1850 was a romantic poet and the poet laureate of England from 1843 till his death. তার মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাঁর জীবনকাল 1770 থেকে 1850 সাল পর্যন্ত, তিনি একজন রোম্যান্টিক কবি ছিলেন এবং 1843 সাল থেকে তাঁর মৃত্যু পর্যন্ত তিনি ইংল্যান্ডের রাজকবি পদে অধিষ্ঠিত ছিলেন। Unlike the poets who preceded him, Wordsworth was interested in the lives and experiences of ordinary people. তার মানে তাঁর পূর্ববর্তী কবিদের অসদৃশ কবি ওয়ার্ডসওয়ার্থ সাধারণ মানুষের জীবন এবং অভিজ্ঞতা সম্পর্কে অত্যন্ত আগ্রহী ছিলেন। He tried to write his poems in their simple and direct language. তিনি সর্বদাই চেষ্টা করতেন তার কবিতাগুলিকে খুব সহজ সরল ভাষায় লিখতে। He believed that people could learn to be good and wise by living close to nature. তিনি বিশ্বাস করতেন যে মানুষ ভালো এবং জ্ঞানী হতে শিখতে পারে প্রকৃতির সাথে তার গভীর সান্নিধ্যের মাধ্যমে। এবার ইন্ট্রোডাকশন অংশের প্যারা 2 থেকে কিছু ওয়ার্ড নোটস লক্ষ্য করো। পাবলিশড মানে প্রকাশিত হয়েছিল। স্কটিশ মানে স্কটল্যান্ড দেশের। গেস করা মানে আন্দাজ করা বা অনুমান করা। এক্সাইটস মানে জাগায় বা উত্তেজিত করে। ইম্যাজিনেশন মানে কল্পনা। রিমেইনস মানে বয়ে যায় বা থেকে যায়। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত। ফিলিংস মানে অনুভূতি।
আর দি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এই এক্সপ্রেশনটির অর্থ হলো শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ। এবার ইন্ট্রোডাকশন অংশের প্যারাটুটা দেখা যাক। লক্ষ্য করো, দ্য প্রেজেন্ট পোয়েম ওয়াজ রিটেন ইন 1805 অ্যান্ড পাবলিশড ইন 1807, অর্থাৎ বর্তমানে যে কবিতাটি আমরা পাঠ করতে চলেছি অর্থাৎ দি সলিটারি রিপার, কবিতাটি 1805 সালে লেখা এবং 1807-এ সেটা প্রকাশিত হয়েছিল। দ্য স্পিকার অফ দ্য পোয়েম লিসেন্স টু দি সং সাং বাই এ লোনলি স্কটিশ গার্ল অ্যাজ সি ওয়ার্কস ইন দ্য ফিল্ডস। স্কটল্যান্ডের একটি একাকী মেয়ে চাষের মাঠে কাজ করতে করতে একটি মিষ্টি গান গাইছিল, আর এই কবিতার বক্তা সেই গানটিকে শুনছিলেন। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড হার ল্যাঙ্গুয়েজ, সো হি ট্রাইজ টু গেস দি সংস মিনিং। তিনি সেই মেয়েটির গানের ভাষা বোঝেন না, তাই তিনি সেই গানের অর্থ আন্দাজ করে নিয়েছিলেন। দ্য মিউজিক এক্সাইটস হিজ ইম্যাজিনেশন অ্যান্ড রিমেইনস উইথ হিম এভার আফটার হি লিভস দ্য স্পট। এই গান কবির কল্পনাকে উত্তেজিত করেছিল এবং সেই স্থান ছেড়ে চলে যাবার অনেকটা পর পর্যন্ত কবির মনে সেই গান তরতাজা অবস্থায় রয়ে গিয়েছিল। দ্য পোয়েম ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট ওয়ার্ডসওয়ার্থ কল্ড দি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ বলতে কবি যা বোঝাতে চান, এই কবিতাটি তার একটি ভারী সুন্দর উদাহরণ। এবার আমরা এক এক করে স্ট্যান্জাগুলি পড়ব। লক্ষ্য করো, কবিতাটিতে সর্বমোট 4টে স্ট্যান্জা রয়েছে। চলো তাহলে স্ট্যান্জা 1 থেকে শুরু করা যাক। এখন তাহলে স্ট্যান্জা 1 থেকে বেশ কিছু ওয়ার্ড নোটস এবং অ্যানোটেশনস দেখো। ফার্স্টেই বিহোল্ড, তার মানে তাকিয়ে দেখো। ইয়ন মানে ওই দূরে। সলিটারি মানে একাকী। হাইল্যান্ড ল্যাস মানে পাহাড়ি মেয়ে। রিপিং মানে ফসল কাটছে। বাই হার সেলফ মানে নিজে নিজেই। জেন্টলি পাস মানে নীরবে চলে যাও। এরপর দেখো, বাইন্ডস মানে বাঁধে। গ্রেন মানে ফসল। মেলানকলি মানে করুণ। স্ট্রেন মানে সুর। ভেল অর্থাৎ ভ্যালি, তার মানে উপত্যকা। প্রোফাউন্ড মানে ডিপ বা গভীর। ইজ ওভারফ্লোয়িং মানে উপচে পড়ে। উইথ দ্য সাউন্ড মানে তার সুরে। এবার চলো স্ট্যান্জা 1 টেক্সটটি দেখা যাক। বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড, তাকিয়ে দেখো তার দিকে, সে মাঠের মাঝে একা রয়েছে। ইয়ন সলিটারি হাইল্যান্ড ল্যাস, ওই দূরে একাকী পাহাড়ি মেয়েটি। রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হার সেলফ, সে ফসল কাটছে এবং গাইছে নিজে নিজেই। স্টপ হেয়ার অর জেন্টলি পাস, এই লাইনটা কবি অন্যান্য পথিকদের উদ্দেশ্যে বলেছেন। তাদেরকে তিনি অনুরোধ করেছেন, স্টপ হেয়ার এখানে তোমরা দাঁড়াও, অর জেন্টলি পাস অথবা নীরবে চলে যাও। অ্যালোন সি কাটস অ্যান্ড বাইন্ডস দি গ্রেন, একাকী সে ফসল কাটে এবং বাঁধে। অ্যান্ড সিংস এ মেলানকলি স্ট্রেন, এবং সে গায় একটি করুণ সুর। ওহ লিসন ফর দ্য ভেল প্রোফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড, ওহ শোনো, সবাই শোনো, তার কারণ এই গভীর উপত্যকাটি যেন তার গানের সুরের মূর্ছনায় উপচে পড়ে। এবার তাহলে স্ট্যান্জা 1-এর প্যারাফ্রেজ লক্ষ্য করো। Once, while walking through the hilly tracts of Scotland, the poet William Wordsworth came across a lonely reaper girl working in the field. She was cutting and binding the grains, and at the same time she was singing a melancholy strain. The poet was deeply impressed by the melody of her song. He requested the others either to stop there and enjoy her music like he did, or just move away silently. Besides, to him, her song seemed to overflow the entire valley. এবার আমরা স্ট্যান্জা 2 পড়ব, কিন্তু শুরু করব সেই কিছু ওয়ার্ড নোটস অ্যান্ড অ্যানোটেশনস দিয়ে। লক্ষ্য করো, ফার্স্টেই চন্ট, চন্ট শব্দের অর্থ হলো গান করা। ওয়েলকাম মানে ভালো বা মনোরম। নোটস মানে সুর। ওয়েরি মানে ক্লান্ত। ব্যান্ডস অফ ট্রাভেলার্স মানে পথিকদের দল। শেডি হন্ট মানে ছায়াময় স্থান, এখানে কিন্তু মরুদ্যান। অ্যারাবিয়ান স্যান্ডস মানে আরবের মরুভূমি। আর থ্রিলিং মানে অত্যন্ত রোমাঞ্চকর। ফারদেস্ট হেব্রাইডিস, এই এক্সপ্রেশনটির অর্থ হলো দূরবর্তী হেব্রাইডিস দ্বীপপুঞ্জ। এটি স্কটল্যান্ডের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। শীতকালে এই সম্পূর্ণ অঞ্চলটি বরফাবৃত থাকে, তাই সেই সময় সেখানে চরম নীরবতা বিরাজ করে। টেক্সটটি দেখো। নো নাইটিঙ্গেল ডিড এভার চন্ট, কখনো কোনো নাইটিঙ্গেল পাখি গাইতে পারেনি মোর ওয়েলকাম নোটস, এর চাইতেও মিষ্টি সুর। টু ওয়েরি ব্যান্ডস অফ ট্রাভেলার্স,
ক্লান্ত পথিকদের দলের কাছে ইন সাম শেডি হন্ট, ছায়াময় কোনো স্থানে বা মরুদ্যানে, অ্যামং অ্যারাবিয়ান স্যান্ডস, আরবের মরুভূমিতে। এক কথায় বলতে গেলে আরবের মরুভূমিতে কোনো মরুদ্যানে কোনো ক্লান্ত পথিকের দলের কাছে কখনো কোনো নাইটিঙ্গেল পাখি এই রিপার গার্লের গানের চাইতে বেশি মিষ্টি গান কখনো গাইতে পারেনি। এ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড, এতটা মর্মস্পর্শী কোনো স্বর কখনো শোনা যায়নি কোকিল পাখির কাছ থেকে বসন্তকালে। অর্থাৎ কোনো বসন্তে কোনো কোকিল এই মেয়েটির গানের চাইতে মিষ্টি সুর গাইতে পারেনি। ব্রেকিং দি সাইলেন্স অফ দ্য সিজ অ্যামং দি ফার্দেস্ট হেব্রাইটিস, সেই দূরবর্তী হেব্রাইটিস দ্বীপপুঞ্জে সমুদ্রের গভীর নীরবতাকে ভেঙে। এবার তাহলে স্ট্যান্জা 2 এর প্যারাফ্রেজ দেখো। The song of a nightingale is very sweet, but it is perhaps the sweetest when it is heard by a band of weary travelers in the Arabian desert. It is because it brings a note of life to them, but to the poet, the reaper's song was sweeter than that. Again, the song of a cuckoo is extremely thrilling when it is heard after a long wintry silence in the islands of Hebrides. It announces the advent of spring and fills the entire area with the joy and happiness. But to the poet, the Reaper Girl's song was more thrilling than that. এবার চলো স্ট্যান্জা 3 দেখা যাক। পারহ্যাপস মানে সম্ভবত, প্লেন্টিভ মানে বিষণ্ণ, নাম্বারস মানে গানের সুর, ফ্লো মানে বয়ে যায়, ফার অফ থিংস মানে অনেক পুরানো কোনো ঘটনা, ব্যাটলস লং এগো মানে অনেক পুরনো কোনো যুদ্ধ, হাম্বল লে মানে খুব সাধারণ গান, ফ্যামিলিয়ার ম্যাটার্স মানে সাধারণ ঘটনা, ন্যাচারাল সরো মানে স্বাভাবিক দুঃখ, লস মানে হারানো, এখানে প্রিয়জনকে হারানো, আর পেন মানে বেদনা। চলো এবার স্ট্যান্জা 3 পড়া যাক। উইল নো ওয়ান টেল মি হোয়াট সি সিংস। স্ট্যান্জা 3 দেখো একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। আসলে কবি বলতে চান কেউ কি আমাকে বলে দেবে না মেয়েটা কি গাইছে। Perhaps the plaintive numbers flow for old unhappy far off things and battles long ago. সম্ভবত এই করুণ সুরটি অনেক পুরনো কোনো দুঃখের ঘটনা নিয়ে গাওয়া হচ্ছে, অথবা বেশ পুরনো কোনো যুদ্ধ সম্পর্কে গাওয়া হচ্ছে। Or is it some more humble lay? অথবা এটা হতে পারে খুব সহজ সরল একটি গান, familiar matters of today, নিত্য নৈমিত্তিক দিনের যে সুখ দুঃখের ঘটনা, পারিবারিক ইত্যাদি বিষয়ে। সাম ন্যাচারাল সরো লস অর পেন, কোনো একটা স্বাভাবিক সুখ দুঃখ, স্বজনকে হারানোর যে দুঃখ সেই সম্পর্কে হতে পারে। দ্যাট হ্যাজ বিন, যেটা মানুষের জীবনে ঘটে, অ্যান্ড মে বি এগেন, এবং পুনরায় ঘটতে পারে। অর্থাৎ মানুষের জীবনে এই সুখ দুঃখের খেলা লেগেই থাকে। এবার তাহলে থার্ড স্ট্যান্জার প্যারাফ্রেজ দেখো। The poet wants someone to tell him what he sings, for he doesn't understand the language of the Reaper Girl. She is singing in Gaelic language which is unknown to the poet. But from the melancholy tune of her song, he makes some guesses about its theme. First, he thinks that her song is about some unhappy incidents of the past or about some old battle. Again, he thinks that it may be about some sorrowful matters of everyday life. এবার চলো স্ট্যান্জা 4 বা শেষ স্ট্যান্জা পড়া যাক। কিছু ওয়ার্ড নোটস এবং অ্যানোটেশনস নেওয়া যাক। দেখো, হোয়াট এভার মানে যাই হোক না কেন, থিম মানে বিষয়বস্তু, মেইডেন মানে বালিকা, অ্যাজ ইফ মানে যেন, অ্যাট হার ওয়ার্ক মানে কর্মরত অবস্থায়, ওভার মানে ওভার উপরে, সিকল বেন্ডিং মানে কাস্তে নিয়ে ঝুঁকে পড়ে, মোশনলেস মানে না নড়ে, মাউন্টেড মানে উঠেছিলাম, আর বোর পাস্ট ফর্ম অফ বিয়ার তার মানে বহন করেছিলাম, এখানে স্মরণে রেখেছিলাম। এবার স্ট্যান্জা 4 দেখো টেক্সটটা। হোয়াট এভার দ্য থিম দ্য মেইডেন স্যাং, যা ইচ্ছা সেই মেয়েটির গানের বিষয়বস্তু হোক না কেন, অ্যাজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং, যেন মনে হয় তার গানের কোনো শেষ নেই। আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক, আমি তাকে দেখেছিলাম কাজ করতে করতে গান গাইতে, অ্যান্ড ওভার দ্য সিকল বেন্ডিং, এবং সে কাজটা করছিল কাস্তে নিয়ে ঝুঁকে পড়ে। আই লিসেন্ড মোশনলেস অ্যান্ড স্টিল, আমি তার গান শুনেছিলাম না নড়ে স্থির থেকে। অ্যান্ড অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল, এবং যখন আমি সেই পাহাড় বেয়ে সেই স্থান ছেড়ে আরও উপরে উঠে গেলাম, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, আমার মনের মধ্যে সেই গান আমি বহন করে নিয়েছিলাম, লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর,
দীর্ঘক্ষণ পর পর্যন্ত যখন আমি ফিজিক্যালি সেই গান আর শুনতে পাইনি। তার মানে সেই গানটি কবির মনে এক দীর্ঘস্থায়ী স্থান দখল করে নিয়েছিল। এবার তাহলে শেষ স্ট্যান্সার প্যারাফ্রেজ দেখো। The poet cannot understand the meaning of the reaper's song, but it doesn't matter, for it is the sweet melody of a song that makes him listen to it spellbound. Later he moved up the hill, carrying the sweet melody in his memory. এতক্ষণে তাহলে আমাদের টেক্সট পড়া সম্পূর্ণ হলো। খুব দায়িত্ব নিয়ে প্রত্যেকটা স্ট্যান্সা থেকে পাওয়া ওয়ার্ড নোটস এবং অ্যানোটেশনসগুলোকে তোমরাও খাতায় লিখে রাখো। টেক্সটটি মনোযোগ দিয়ে বাড়িতে পড়ো। আর এরপর এই কবিতাটির ওপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন উত্তর খুব শীঘ্রই আপলোড করব। সঙ্গে থাকো। ধন্যবাদ।